অপরাজিত যে করতে পারবো বা করবো সেরকম তখনও স্থির হয়নি। ফেলুদা করার একটা ইচ্ছে ছিল, আফটার সৌমিত্রদা আমার সেরকম ভাল লাগতো না। এত ফেলুদার ছড়াছড়ি যে এর মধ্যে আর ভিড় না বাড়ানোই ভালো আর কি। আমি একটু টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ, মানে খালি বাম্বারদের জন্য ছবি করতেই হবে সেরকম আমায় তো কেউ মাথার দিবি দেয়নি। করে গান রাখবো বলে টাইটেল নম্বর দিয়ে দিলাম সেরকম না। আর আবিরকে বলেছিলাম যে তুমি অপরাধ করনি কোনো একটা ছবিতে অভিনয় করে। প্রমোশনটা যে কি আমি তো জানতাম ক্লাস থেকে ক্লাসে পাস করাটা প্রমোশন বলতাম। আমার তো ওটা মনে হলো আমি যে কটা স্মৃতিতে ছবি দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো। যে কেউ কাউকে ছাড়ছে না জায়গায়, একজন নিয়ে নিয়েছে সব, একজন নিয়ে নিয়েছে। সে তো বরাবরই একজন ছিল আগে, সে সব কিছু নিয়ে নিত, কন্ট্রোল করতো। স্যার কেমন আছেন? মোটামুটি। আপনার শরীর ভালো ছিল না এবং কিছু হেডলাইন আমি দেখছিলাম আপনি এরকম কোট করতে না করেছিলেন, তা সত্ত্বেও দেখছিলাম যে অনেক দত্তর হয়তো এটা শেষ ছবি, তিনি ছবি বানাবেন না। তো আপনার আমি না বলি, আমি নিজেই বলেছি না এটা শেষ ছবি, আপনি এরপর বানাবেন তো? হতেও পারে, হ্যাঁ। আচ্ছা, এটা আমার একটা পাবলিসিটি গিমিকও হতে পারে। আমি এই ছবিটা করতে গিয়ে বেশ নাজেহাল অবস্থায় পড়েছিলাম। অনেক পুরো দার্জিলিংয়ের শ্যুটটাই যেতে পারিনি, রেখেই করেছিলাম। সেই সময় শরীর খারাপ হয়, তারপর কলকাতারও কিছুদিন যেতে পারিনি। তো আমার টিমকে তারা অত্যন্ত দায়িত্বের সাথে সেই শূন্যস্থান পূরণ করেছি। কিন্তু আমার তো ভালো লাগে না ব্যাপারটা। আমার যে ডিওপি ছিল এটা ইন্দ্রনাথ মারি, ও চমৎকার বুঝে গেছিল আমি কি চাইছিলাম। আমি আগের মতো অত স্টোরি বোর্ড রাখতে পারি না, হাত কাঁপে, কিন্তু স্টিক ফিগার দিয়ে আর কি কিছুটা বুঝিয়ে দিই। তো সেইটা করে এবং ও নিজে আরও ইম্প্রোভাইজ করে খুবই ভালো করেছিল। কিন্তু আই মিসড আউট, ওই ফর্মও হয়েছে আর কি আমার, যে কারণ আই এনজয় এভরি বিট। প্রি প্রোডাকশনের সময় থেকে সেই বিভিন্ন কালেক্টরের কাছে গিয়ে ওই প্রপস ইত্যাদি পুরনো জোগাড় করা, রিসার্চ ওয়ার্ক, লেখা, তার মধ্যে যখন এদিক ওদিক করছি তার মধ্যে সিঁড়ি ওঠা টোঠাও পড়ে। তো সেইগুলো এই মুহূর্তে আমার যে অবস্থা আছে সেটা একটু মুশকিল। যদি ইমপ্রুভ করে ভালো, যদি না হয় তাহলে যেটা হতে পারে হয়তো যে আমি একটা ক্রিয়েটিভ সুপারভিশনের জায়গায় থাকলাম, যেখানে একটু দুর্গম জায়গা বা বিদেশে বা লম্বা ফ্লাইটে যেতে হবে, আমার এই অনেকগুলো নেবিলাইজার দিতে হয়। সেটা কলকাতা করলে সম্ভব, সাথে নিয়ে ঘুরে ঘুরে করা। কিন্তু বাইরে গেলে ঠিক কোন সময় ফ্লাইটটা আছে তার সাথে টাইম করে, এই জন্য আর কি যে মানে এই মুহূর্তে যে কোনো ছবি যে কোনো সময় যে কোনো লজিস্টিক্সে আমি করাটা আমার পক্ষে হয়তো দুষ্কর হতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে একটা ঘটনা আমি বলি। এটা আগের বার যখন অপরাজিতের সময় ইন্টারভিউ করেছিলাম তার আগের সময়, আমার আজকেও আমি ইন্টারভিউ করতে এসেছি আপনাকে, আমার একটা ভয় কাজ করছে, একটা নার্ভাসনেস রয়েছে। এবার আগের বার যখন আমাদের ইন্টারাকশনটা হচ্ছিল, প্রথমে হচ্ছিল একটা স্ট্রিমেড, আপনি বিষয়টা জানেন না, মানে আমার দিকে কি ঘটেছিল। তো আমি আপনাকে লিঙ্ক পাঠাই, আপনি আমাকে বলেন যে রূপম দেখো আমি এসব বিষয়ে এত কিছু জানি না, আমার বাড়িতে কেউ নেই, তো আমাকে তুমি সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে দাও। আমি আপনাকে বলি আপনি খালি লিঙ্কটা স্যার ঢুকবেন তাহলেই হবে। এবার কোনো একটা ইন্টারনেট কানেকশনে গন্ডগোল হচ্ছিল, অনেক টাইম লাগছিল, ফাইনালি আপনি ঢুকেছেন এবং আপনি আমাকে বারবার বলছিলেন তাহলে আমরা আজকে প্ল্যানটা ড্রপ করি। আমি আপনাকে ইনসিস্ট করি যে স্যার আজকে করে নিই। তো ফাইনালি আপনি ঢোকেন লিঙ্কে, আমিও ঢুকি। এবার যখন আপনি লিঙ্কে এসছেন 12টা বেজে গেছে। এবার স্ট্রিমের একটা পিরিয়ড হয় যে এরপরে হচ্ছে 7 দিনের পরে আপনাকে পে করতে হবে। এবার আমি যখন রেকর্ড করছি, রেকর্ডটা হচ্ছে না, যতবারই রেকর্ড করছি রেকর্ড হচ্ছে না। এবার তখন আমি আপনাকে বলছি যে স্যার তাহলে আমরা এটা পরে অন্য একদিন করি। এবার আপনি আমাকে বলছেন তুমি আমাকে এতক্ষণ ধরে ওয়েট করালে, এখন আমি এই লিঙ্কটা ওপেন করে এতক্ষণ ধরে ঢুকলাম, তুমি আমাকে এখন বলছো পরে করবো, না আজকেই করো, এখনই করো। আমি আর কি বলি, আপনাকে বলতেও পারছি না আমার সিচুয়েশন, এদিকে আমার ভয়ে অবস্থা খারাপ। যাই হোক আমরা ইন্টারভিউটা শুরু করি। লাকিলি 1 থেকে 1.5 মিনিট পর আপনি আমাকে বলেন আমার না ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, আমরা 2 দিন পরই করি।
তারপরে আমাদের ইন্টারাকশনটা আপনার বাড়িতে হয়। ফোনটা এত কিছু, এটা কোথায়? এটা অনলাইনে হচ্ছিল অপরাজিতের সময়। আচ্ছা 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 আচ্ছা। না আমি একটু টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড, সুতরাং খুব বেশি কল কবজা নিয়ে ইয়ে থাকলে, কমপ্লিকেটেড ব্যাপার থাকলে ডিপেন্ডেন্ট হয়ে যাই অন্যান্যদের প্রতি। ওই ওয়াইফাই কি হচ্ছে কি না হচ্ছে, তো তাতে ভয় পাওয়ার তো কিছু নেই। যা হয়েছে হচ্ছে, তোমারও হতে পারে, আমারও হতে পারে। আচ্ছা স্যার, আমার যেটা প্রথমে জিজ্ঞাসা সেটা হচ্ছে এই আইডিয়াটা আপনি কিভাবে ডেভেলপ করলেন? আইডিয়াটা আসলো কিভাবে? এই আইডিয়াটা একটা, আমি প্রথমে তখনও অপরাজিত যে করতে পারবো বা করবো সেরকম তখনও স্থির হয়নি। একটা বাবুদার দিক থেকে পারমিশন নেওয়ার ছিল, যেটা উনি অনেকদিন সময় নিয়েছিলেন। যদিও তারপরে বললেন তুমি যদি নামগুলো চেঞ্জ করতে হয় তাহলে এমনিতে আমার পারমিশনও দরকার নেই। আমি বলেছিলাম যে না, সেটা ছাড়া আমি করবো না। সেই সময় আমি ভাবি যে অন্য কিভাবে কি করা যায়, তো ফেলুদা করার একটা ইচ্ছে ছিল। সেটা বুঝলাম আমার দ্বারা সম্ভব হবে না। একটা তো বাবুদা নিজে করেন, আর অন্য যে ওটিটি প্ল্যাটফর্মে দিয়েছে যাদের যাদের হাতে পড়েছে তাদের সাথে আমার তারা করবে কিনা জানি, আমিও হয়তো তাদের সাথে করবো না। তখন আমি বললাম যে ওইটার আদলে যদি কিন্তু নতুন গল্প লিখুন, সেটাতেও একটু আমার ভয় ভয় করছিল যে মানে আমার কি এতটা আস্পর্ধা করা উচিত, যে সুতরাং ফেলুদা না করে ওই রকম ওই মেজাজটাকে রেখে, মানে যেটা ছোটবেলা থেকে পড়ে, মানে ভেরি ক্লিয়ারলি এটা ক্লোজার টু ফেলুদা দেন ব্যোমকেশ অর Hercule Poirot or anyone else, Sherlock Holmes। Sherlock Holmes নয় তো Sherlock Holmes কিন্তু একটা, সেটা কেন ইয়ে করেন আমি জানি না। পরশুরামের একটা গল্প আছে, তার অ্যাসিস্ট্যান্টের নাম হলো বটুক সেন, ওয়াটসন। তো এইটা করি এবং এই বুদ্ধিটা আমার মাথায় আসে যে যদি একে তোপসে বলা যায়, কারণ আমি আমার এক বন্ধুর ছেলের নাম দিয়েছিলাম তোপসে। হ্যাঁ, তোমাদের জেনারেশনে আরও আছে কিনা জানি না এরকম, কারণ হওয়ার পর এটা হয়। আমার খুব খুদে ভাগ্নে আছে, তার নাম ফেলু, সে থাকে ইংল্যান্ডে, অর্ধেক সাহেব, হ্যাঁ ফেলু বলে। তো এই নামগুলো আর কি ইয়ে হয়েছে, তাই আমি বললাম যে এরকম যদি ওরও হয়, তাই সেইভাবেই আর কি ওখানে ছবির মধ্যে বলেও দেওয়া আছে। তাতে কি হয়, যার নাম হলে তোপসে, সে ফেলুদাতে আর 5 জনের থেকে বেশি ইন্টারেস্টেড হবে। সেকেন্ডলি ওর রেফারেন্সেস আসবে ফেলুদার বিভিন্ন। তারপর যাকে আমি নিয়ে এলাম, যাকে নিয়ে গল্পটা আর কি বাংলাদেশ থেকে, দেখা গেল সেও ফেলুদার অনুরক্ত, ফেলুদার ভক্ত বলে। সুতরাং দুজনের মধ্যে ওই একটা টেক্কা দেওয়ার, যে কে কি একজন আরেকজনকে প্রশ্ন করছে, এবং এই ইয়েতে কিছু ইস্টার এগস যেখানে হয়তো আলাদা করে বলা হচ্ছে না যেটা ফেলুদার ইয়ে, কিন্তু যারা জানেন তারা ঠিক ধরতে পারে, ও আচ্ছা এটা ওই রেফারেন্স রয়েছে। সে থেকে রেডি ছিল। তো অপরাজিত হয়ে যাওয়ার পর সাথে সাথে আমায় বলে যে তুমি আরেকটা কিছু করো, আবার অপরাজিত। আমি বললাম না, মোটেও আমি কিছু করবো না ওরকম, সত্যজিৎটাকে নিয়েও করবো না, এইরকম একটা গল্প আছে যেটার সাথে ইয়ে রয়েছে, সে পরে যদি করি কর। তো বললো না, তোমার যখন রেডি আছে আরম্ভ করে দাও। হ্যাঁ, কারণ এটা একটা প্রবণতা আছে যে একটা ছবি সাকসেসফুল হলে সাথে সাথে প্রডিউসার চায় যে সেই ডিরেক্টর সেই রকম কিছু কাছাকাছি যদি করে, তাহলে ঠিক আছে, বলছে যখন করে, তারপরে আবার কবে কি হবে। করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম শারীরিক কারণে, তারপর অনেক কারণে অনেক কিছু জিনিস পিছিয়ে গেল, তারপর হলো। একটু আগে আপনি একটা কথা বললেন যে আপনি ফেলুদা করার কথা ভেবেছিলেন, তারপরে করলেন না। আমার একটা জিজ্ঞাসা হচ্ছে, আপনি আমাদের এখানে তো প্রচুর ফেলুদা হয়, ওটিটিতে হয়, সিনেমা হলে হয়, আপনি রিসেন্ট কোনো ফেলুদা দেখেছেন? ফেলুদা ছবি বা সিরিজ বাংলার? টুকরো টাকা ওটিটি দেখেছি, একটা বেশ অনেকটা দেখেছি, তবে রেগুলারলি দেখা হয় না। আমি সিনেমা হলেই হত্যাপুরীটা শেষ দেখেছি। আপনার কি কোনোটা ভালো লেগেছে?
না দেখলে বলাটা কি ঠিক লাগবে না? আপনি যেটা যেটা কিছুটা দেখেছি সেটা ভালো লাগে, সেটা ভালো লাগে। আচ্ছা, সেটা মানে ফেলুদার কাস্টিংটাই ভালো লাগে। ইনফ্যাক্ট এইটাতে ছিল, আমার মনে হয়েছিল যে চেহারাগত দিক থেকে আবির ইজ প্রিটি ক্লোজ, হ্যাঁ, শার্প না দিয়ে ফেলুদা ভালো দেখতে হওয়াটা, সেখানে একটু শর্ট মতো, কেউ ঠিক মুখটা অন্যরকম। আফটার সৌমিত্রদা আমার সেরকম ভালো লাগতো না। আমি আবিরকে আরেকটা ছবিতে ইউজ করেছিলাম, মেঘনাথ বধ রহস্য, সেটাতেও কিন্তু একটা ওর মধ্যে ফেলুদা ব্যাপার আনা হয়েছিল, এবং আমার মনে হয়েছিল দ্যাটস দ্য ক্লোজেস্ট হিজ গন টু বিং লাইক ফেলুদা। সেই জন্যে আমার এইটাতে ছিল যে বেটি বলছে যে আপনার নাম তৌফিক, কিন্তু আপনি তো চমৎকার ফেলুদা মানাতো আপনাকে। বলো না না, অভিনয় আমার দ্বারা হবে না, তাছাড়া এত ফেলুদার ছড়াছড়ি, সে এর মধ্যে আর ভিড় না বাড়ানোই ভালো আর কি। তো সেটাকে কেটে বাদ দিতে হয়েছে, কারণ মানে ফাইনালি উই ডিসাইডেড নট টু কিপ ইট, কিন্তু শুট করা আছে। মানে আপনার পার্সপেক্টিভ ওটাই, হ্যাঁ, যেটা বাদ দেওয়া হয়েছে। আমার একটা আপনার পুরোনো ইন্টারভিউটা আমি বহু আগেও দেখেছিলাম, আপনারা জিনিস বলছিলেন, আমি না তখনও বিষয়টা নিয়ে আমার আগেরবারও জিজ্ঞাসা ছিল, এবারও জিজ্ঞাসা। আপনি বলেছিলেন আমি খুব কঠিন ছবি বানাতেও পছন্দ করি না, আমি ওই ছবির দর্শকও নই, আমি ছবি সহজ, যেটা সবাই বুঝতে পারবে এরকম ছবি বানানোতে বিশ্বাসী। কিন্তু আমার মনে হয় আপনার ছবির যেরকম ধরনের ক্যারেক্টার্স হয়, যেরকম ধরনের ডায়ালগস হয়, একটা হিউমার এমন, যেটা মানে বারংবার যতবার দেখি সেটা ভীষণভাবে ভালো লাগে, ওয়ার্ক করে। এবং সেটা মনে হয় কি যে এটা এমন না যে ঠিক আছে এটা দেখলাম হাসলাম কাতুকুতু দিলে, ওরকম নয়। তো এরকম ধরনের যে সংলাপ বা এরকম একটা স্মার্টনেস, এরকম একটা হিউমার, এগুলোও রাখেন। কিন্তু আপনি এরকম একটা কথাও বলছেন যে আমি তো দুর্বোধ্য কিছু করিনি, দুর্বোধ্য ঈশ্বরটাকে সেরকম কিছু করেছি, কিছু অন্যরা করছে কিছু ছবি আমি বোঝারও চেষ্টা করি, বা পুরোটা না অনুধাবন করার চেষ্টা করি। অনেকে বলে যে সবই বুঝতে হবে, তার তো এনে কবিতা, বিষ্ণুদেবের কবিতা সব কি বোঝা যায়, বা মালার্মা বা বদলিয়ার, বা কিন্তু জীবনানন্দের কবিতা আমার বেশ বুঝতে পারি বলে আমার মনে হয়। হ্যাঁ, কি বলার, অ্যাটলিস্ট ওই যে দৃশ্যকল্পগুলো নিয়ে বা ইমেজরি নিয়ে, যেটা তো সেই রকম মানে খুবই কি বলবো, সবই বুঝিয়ে দিলাম, সবই বলে দিলাম, সেরকম না করে একটা কমপ্লেক্সিটি থাকতে পারে। কিন্তু একেবারেই যে গালে হাত দিয়ে কি হচ্ছে কুলকিনারা পেলাম না, সেরকম ছবি বলতে আমার ইয়ে হবে না। যেমন সত্যই চাইছি কোনো একটা তো দুর্বোধ্য কিছু নেই কোনো জায়গায়, সেটা মৃণাল সেন, ঋত্বিক ঘটকের ব্যাপারে বলতে মৃণাল সেন আরেকটু খেলা করেছেন ফর্মটা নিয়ে, যেটা আবার ইয়েতে সত্যজিৎ বাবু কিন্তু এতে কিছুটা করেছেন আমাদের প্রতিদ্বন্দ্বিতে, কিছু ইউজেস অফ সার্টেন টেকনিক্স এন্ড ওয়ে অফ শুট, সেটা আমার মনে হয় কন্টেন্টের ওপর ডিপেন্ড করছে, যে কিছু কন্টেন্ট। তো তুমি যেটা বললে যেটার মধ্যে কন্ট্রাডিকশন নেই তো কিছু, যে দুর্বোধ্য ছবি করার, সেটাকে তোমার যদি মনে হয় তাকে ইন্টেলিজেন্ট হওয়ার মতো। আচ্ছা আচ্ছা, এই যে ডায়ালগস গুলো আমাকে মানে খালি গাম্বারদের জন্য ছবি করতেই হবে সেরকম আমায় তো কেউ মাথার দিবি দেয়নি। স্যার আমাকে একটা বিষয় বলুন, যেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখলাম ইদানিং, সেটা হচ্ছে ছবির যে প্রোটাগনিস্ট আবির চ্যাটার্জি, সে এই ছবির প্রমোশনে নেই, এবং এটা নিয়ে আপনি হাসান দা স্টেটমেন্ট দিলেন। এই বিষয়টা কি মিটেছে না এখনো? হ্যাঁ, মিটে গেছে, সে তো আর আসবে টাসবে না বলেই মনে হয়। আচ্ছা, তো যাই না, এখন তো ইয়েটা বাকি আছে, আমাদের মেন যেটা প্রিমিয়ার বা ইয়ে যদি হয়, এখন নাকি আবার হল পাওয়া নিয়ে নতুন আমি ওটাতে বছর সাথে, সেটা আমি এখনো হাসানের সাথে আমি কথাই বলিনি, এটা ওর ডিপার্টমেন্ট। আচ্ছা, ও বুঝবে কে কাকে মাফিয়া বলেছে, ডাকাতের জায়গায় মাফিয়া হয়ে গেছে ইত্যাদি, এই নিয়ে এগুলো সবই বোধ হয় অ্যাডস টু দ্য স্পাইস অ্যান্ড ইন আ ওয়ে পাবলিসিটি অলসো, যে লোকে অ্যাটলিস্ট অ্যাওয়্যার হচ্ছে যে এরকম অনেকগুলো ছবি হচ্ছে, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে। তো
আমি এদের থেকে শতহস্ত দূরে, যেদিন ইয়েটা হবে সেদিন হাসি হাসি মুখে পৌঁছে যাবো। এই মানে এই ছবিটা তো অনেকদিন আগেই তৈরি হয়েছিল মোটামুটি, তো রিলিজটা এত পেছালো কেন? না, অনেক আগে তৈরি হয় না। প্রথম যখন শ্যুটটা মানে রেখি করার পর আমি অসুস্থ হয়ে পড়ি, আমি হসপিটালাইজড হই বেশ 6-7 মাস দেরি করে দিই। যখন শ্যুটটা আরম্ভ হলো তখন আমার শরীর পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আই ডিসাইডেড দ্যাট ছবিটা হোক, আমি যতটা পারি থাকবো। কিন্তু এতদিনের অভিজ্ঞতাতে আমি মোটামুটি গাইড করে যে যেখানে যেখানে যেতে পারবো না বা রিস্কি হবে। মানে অনেকেই বলেছিল চলো কোনো কিছু হানা টানা সাথে অ্যাটেন্ডেন্ট নিয়ে নাও ইত্যাদি নিয়ে নাও, কিন্তু আমি ওখানে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আরো বিব্রত হয়ে আরো বেশি হ্যাম্পার্ড। আর ওখান থেকে তো সবগুলো আজকাল একটা সুবিধা আছে ইয়ের থেকে, কলকাতায় যেগুলো শটগুলো তো ইয়ে করে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা দার্জিলিংয়ে সম্ভব হয়নি, অনেক জায়গায় সিগন্যাল দিই। হওয়ার পর যেটা হলো সেটা হলো যে অনেকগুলো ছবি একসাথে আমার প্রযোজক হাত দিয়েছিল। এইটা প্রথম হওয়ার কথা ছিল, তারপরে তার মধ্যে অনেকগুলো অন্য ছবি হয়ে গেছিল শ্যুট, এই যে ডিলেটা হলো আমার জন্য শরীর স্বাস্থ্য, তো সেগুলো তো পড়ে থাকবে, তো সেগুলোরই আরম্ভ হলো। এবং ওর একটা সম্পূর্ণ অন্য কারণে ফিনান্সিয়াল কিছু প্রবলেম হলো, তাতে এটা পেছাতে অনেকটা দেরি হলো। এবং তারপরে প্রথম যেই পুজোতে রিলিজ হওয়ার কথা ছিল, ও সেবারেও পুজোয় করেছিল, সেবার আমি বলেছিলাম কেন ভাই পুজো টুজোয় করছো। আমি কিন্তু কম্পিটিশনের জন্য না যে আর 5টা ছবি হবে কি হবে না, আমার সামহাও মনে হয়েছিল যে কিরম, কিন্তু দেখে শুনেছি ও বলে তুমি তোমার ছবিটা বলে তুমি ছবি বানাও, ব্যবসাটা আমায় করতে দাও। হ্যাঁ ঠিক আছে ভাই, তোমার পয়সা তুমি, কিন্তু একটা তো লিমিট রয়েছে, আমি কতদিন ওয়েট করবো, এরপর ভালো লাগছে না তো ছেড়ে দাও, সেলফ করে দাও। দিয়ে এইটা নিয়ে একটু মনোমালিন্য হয়েছে যে তুমি কি করছোটা কি, আমি কি অন্য কারোর সাথে দেখবো, অনেকেই বসে রয়েছে বলে আমি অন্যদের সাথে কথাও বলেছি, তার মধ্যে কবিতা ঘটনাচক্রে শিবুর সাথেও বলেছি এবং ও কিন্তু হেল্প করার চেষ্টাও করেছে। তো সেই জন্য দেরিটা হলো হয়ে, এখন তারপরে খুব তাড়াহুড়ো করে বললো পুজোর মধ্যে করতে হবে, তাতে আবার আমার একটু পোস্ট প্রোডাকশনে হয়েছে তাড়াহুড়ো, সেখানেও আমি পতন মূর্ছা হয়ে আমার শয্যাশায়ী ছিলাম কিছুদিন, সেটা চমৎকার সামলেছে সপ্তর্ষি বলে একটি ছেলে একা হাতে। এখন দেখা যাক, এখনো তো হয়নি রিলিজ। আচ্ছা, এই যে আপনি বললেন শিবুদা সাহায্য করেছিল, তো যখন এই সমস্যাটা হলো তখন আর সাহায্য করলো না যে আবির এই ছবিটার প্রমোশন করুক? না, আমি সেরকম চাইও নি, খালি আমি একবার সব হয়ে যাওয়ার পর আমি ওকে ফোন করেছিলাম যে তুমি, কারণ ওর ট্রেলারে ওর প্রেমিয়ারও ডাকতো, কখনো যেতাম, ও আমার ছবিগুলো দেখতো, ওর মাকে নিয়ে দেখেছিলেন, ওর মার সাথে আমার কথা বলিয়ে দিয়েছিলেন, তো খুবই মানে চমৎকার আমার একটা ছবি খুবই করতে বলেছিল, তা আমি সেটা করিনি, আমার ভালো লাগেনি, এবং সেই সময় অন্য ছবি করছিলাম, তাতে হয়তো একটু ক্ষুণ্ণ হয়েছিল যে এতবার বললাম অনিন্দাকে, তো সে আমি জানি না, কিন্তু আমি বললাম যে তুমি এসো, তুমি জিনিয়া নন্দিতাদি সবাই মিলে, তো বলে সেদিন তো আমাদের মিউজিক লঞ্চ, এইটা বলেনি যে না তোমার ছবিতে আমি মোটাও যাবো না, তারপর তোমার ইয়ে হোক আর প্রমোশন হয়ে যাক। আর আবিরকে বলেছিলাম যে তুমি কি তোমার নিজের ছবি ইয়ে করা কিরকম একটা, তুমি তো অপরাধ করনি কোনো একটা ছবিতে অভিনয় করে, মানে তোমার সেটাও কি প্রমোশন, প্রমোশনটা যে কি কি আমি তো জানতাম, আমি ক্লাস থেকে ক্লাসে পাস করাটা প্রমোশন বলতাম, এখন যে ঢাক ঢোল পাঠিয়ে, আর আমার প্রথম ছবিতে প্রমোশন বলো পাবলিসিটি বলো কিছুই হয়নি, সুতরাং আই ওয়াজ নট ফ্যামিলিয়ার উইথ, আস্তে আস্তে স্লোলি এগুলো বুঝেছি, হাউ টু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া, যেটার মতো আমার মনে হয় আর কিছু নেই, কিন্তু কতগুলো জায়গায় ঘুরে ঘুরে দৌড়ে বেড়াবে, দ্য সোশ্যাল মিডিয়া ডাজ ইট ফর ইউ। হ্যাঁ, এই যে তোমরা, আমার ঢাল নেই, আমার তলোয়ার নেই,
আমার আপনারা আছেন, সেটা সেটা হলো এটা নিধিরাম সর্দার বলে একটা ছবির ডায়লগ উত্তম করে লিখেছিল। আচ্ছা স্যার, আমার পরবর্তীতে জিজ্ঞাসা, যেটা আপনি বলেই দিলেন আপনার এই বিষয়ে খুব একটা বেশি কিছু বলার নেই, তো আমি জিজ্ঞাসা করছি যে এই যে ক্ল্যাশে 4টে ছবি আসছে, আপনার ছবিটাও আসছে তার মধ্যে, তো এখানে কয়েকদিন আগেই একটা খবর শোনা যায় যে বাংলা ছবিগুলোকে ইকুয়ালি শেয়ার করতে হবে অ্যাটলিস্ট সিঙ্গেল স্ক্রিনে, কিন্তু এখন তো শোনা যাচ্ছে সেরকম কিছু হবে না। তুমি আমার একটু বলবে কি 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 হচ্ছে বা কি হচ্ছে না, কারণ আমি এটা এইটুকু শুনেছি যে সেই নিয়ে একটু মতবিরোধ বনমালিন্য, এখনো হলস এবং শো মানে অ্যালাউটই হয়নি। এখন লোককে তো জানাতে হবে, তার উপর আবার শুধু কলকাতায় না, কলকাতার পরে আবার অন্যান্য শহরে। তো লোকে অ্যাটলিস্ট আমার যখন জিজ্ঞেস করছে, আমি বলছি 26 তারিখে রিলিজ হচ্ছে, আমি জানি। হ্যাঁ, এরপর বাকিটা তো বলতে হবে, বাকিটা তারপর। আর অলরেডি কিন্তু শেষ থেকে কার্ড চলে গেছে যে এই হলে এই সেটা ফর দ্য প্রিমিয়ার। আচ্ছা, তারপর এখন মহাবিপদে পড়বো, সেটা যদি পাল্টায় তখন সবাইকে আবার বলে যে না ভাই এখানে এখানে নয়। আশা করি সেইটা হবে না, সেটা আমি একটু আজকে এটার পর ফোন করবো। এরপর এটা শোনার পর থেকে আমার হাসানের সাথে কথা হয়। তুমি কি জানো আমার বলো? আপনি সেটুকু জানেন, আমি ওইটুকুই জানি যে কেউ কাউকে ছাড়ছে না জায়গায়। একজন নিয়ে নিয়েছে সব, একজন নিয়ে নিয়েছে। সে তো বরাবরই একজন ছিল আগে, সে সব কিছু নিয়ে নিত, কন্ট্রোল করতো। তো তাকে তখন আমাদের একটা নন্দনেই ডিসকাশন হচ্ছিল, তার মধ্যে উঠেছিল যে ছবিটা কার, নির্দেশক বা না প্রযোজকের। আমি বললাম যে কিছু প্রযোজক হয় নিজেদের ছবিটা করেন, কিছু প্রযোজক আছে সব ছবিকেই কন্ট্রোল করার চেষ্টা করে, আর তাছাড়াও আরেকজন আছে। এইটা বলাতে তো দুন্দুমার লাগলো। আচ্ছা, আমি ট্রেলারে আসছি, ট্রেলারের একটা পয়েন্টে, ট্রেলারটা বা টিজার ট্রেলার দুটোতেই বলি, যেমন একটা ধাঁধা সেটা সলভ করা রয়েছে, এবং যেমন আপনি বললেন যে ফেলুদার ছবিতে যেরকম ধরনের নেচার হয় সেরকম জিনিসপত্র আপনি ফলো করেছেন, কিন্তু এটার মধ্যে একটা মিউজিকের মধ্যে যেরকম নোটের ট্রেলার টিজারটা এন্ড হচ্ছে, একটা সমাধি খোঁড়া হচ্ছে এবং এরকম একটা মিউজিক বাজছে, একটা হিউমারাস দিকও রয়েছে। তো এই বিষয়টা আপনি মানে এটা কি একদম প্রথম থেকে আলাদা করতে চেয়েছেন? হ্যাঁ, কারণ আমি যদি খালি রহস্য গল্প বলতাম, প্রথমত এখানে কোনো প্রাইভেট আই বা প্রাইভেট ইনভেস্টিগেটর নেই। পাকে চক্রে আমি জড়িয়ে পড়ছে আরেকজনের শিকড়ের সন্ধানে এসে এরকম একটা ধাঁধার সম্মুখীন হয়, সেটাকে সলভ করে, কিন্তু দ্যাট ইজ নট দি এন্টায়ার ফিল্ম। সেই সময় আমি একসময় ভেবেছিলাম যে একদম ওরকম করে দেবো, যে তখন হেমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, পরে অন্য নামটা পাল্টানো হয়, সুতরাং হেমেন বাবুর হেয়ালি বলে। কিন্তু আমি তো বললাম যে তাহলে আমি একেবারে ওরকম অ্যালিটারেট করে হেয়ালি সলভ করে, যেটা অনেক ফেলুদাতেই আছে, সমাদদারের চাবি বা অন্যান্য শ্রীনয়ন একটু চিরো, সেটা না করে একটা লার্জার পিকচার, মানে আগে একটা ব্যাক স্টোরি আছে সেটা 60s এবং সেই গল্পটাও কিন্তু কে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। মানে ওরা খালি যে ডিটেকটিভ গল্প বা ইয়ের গল্প দেখতে যাচ্ছেন তা না, হয়তো মনে হতে পারে যে এই, কিন্তু সেটাও আমার কাছে সেই সময়টাকে ধরা, সেই কিছুটা নস্টালজিয়া, কিছুটা এখনকার অন্য প্রবলেম, তার মধ্যে দিয়ে এটা বেরোলো একটা, যেখানে একটা তথ্য তালাশ সমাধানের প্রয়োজন পড়লো, এবং তার মধ্যে গান টান, মানে জোর করে গান রাখবো বলে টাইটেল নম্বর দিয়ে দিলাম সেরকম না, কিন্তু এই যেখানে সেটা আমি কোনোদিনই করিনি, যে কিছু ছবি আছে গানই নেই, বা খালি গলায় তো একটু রবীন্দ্রসঙ্গীত, অপরাজিততেই ছিল, বরুণবাবুর বন্ধুতেও ছিল। আইটেম নম্বর ছিল ভূতের ভবিষ্যতে। ভূতের ভবিষ্যতে 7টা গান ছিল, প্রচুর গান রয়েছে ছবি। হ্যাঁ, কিন্তু অল পার্ট অফ দ্য স্ক্রিপ্ট। ওই গানটাকে তুমি তুলে নাও, ওই জায়গাটা মনে হবে যে কানেকশন নেই। তো এইখানেও গানগুলোকে রেলেভেন্ট করা হয়েছে বলে আমি মনে করি আর কি।
আচ্ছা স্যার, ভূতের ভবিষ্যৎ আপনি মোটামুটি বলেছিলেন 1 মাসের মধ্যে আপনার লেখা হয়েছিল। এই ছবিটা কিরকম সময় লেখা আপনার, কতটা? মনে নেই, এটা খুব বেশি হবে না, করে পড়েছিল। আচ্ছা। যেটা হয় প্রথমে মাথার মধ্যে একটা লেখা হয়, সেইটা করা ছিল। তারপরে যখন অ্যাকচুয়ালি লিখতে আমি তো খুব অলস ব্যক্তি, তাছাড়াও আমি আরেকটা মাথা দরকার হয়, খালি একটা মগজ দিয়ে। তো আমার সাথে কোনো উৎসব লেখে, উৎসব মুখার্জি, তো উৎসবকে ডাকি, ডেকে খাটনিটাও বেশি খাটে, টাইপ করা ইত্যাদি। তারপর একটা বলি, একটা প্রিয়, তো সেটা লেখে, তারপর নিজেদের মধ্যে ডিসকাশে এগুলো পাল্টাও, বাবা বলে না এটাকে রাখুন, এইভাবে হয়। সেটার একটা সময় লাগে মাসখানেক মতো। তার আগে মাথায় ছিল, পুরো গল্পটা সাজানো ছিল মোর অর লেস। আচ্ছা স্যার, ছবিতে নাসাবাদ তিনি এখানে অভিনয় করেছেন আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে। এবার ফ্রেন্ডস কমিউনিকেশনের ম্যাক্সিমাম ছবিতে রিসেন্ট টাইমসে একজন করে অভিনেতা অভিনেত্রী থাকে যারা বাংলাদেশ থেকে বিলং করে। তো এখানেও কি মানে প্রোডাকশন হাউস থেকে আপনাকে রেফার করেছিল যে এনাকে ভাবতে পারেন? কারণ ওটা আমি এক সময় ইংল্যান্ড থেকে আসছে এরকম একজন ভেবেছিলাম, যে তারা হঠাৎ তার মার বায়োলজিক্যাল প্যারেন্ট কে ছিল সেইটা খুঁজতে খুঁজতে একটা ক্লু পেলো যে কলকাতায় সূত্রটা রয়েছে। এখানে বাংলাদেশে করলে একটা সুবিধা হলো যে এর মানে ইংল্যান্ড থেকে যারা আসে তারা বাংলা বলতে পারে না সেরকম না, একটু এফেক্টেড বাঙালি হয়তো বাংলা বলে। হয়তো আমার অনেক আত্মীয় আছে যারা ভালো বাংলা বলে, তাদেরই একজনকে নিয়ে এক সময় ভাবা হয়েছিল এটা করে। এবং বাংলাদেশটা তার কারণ হলো যে যেটা ডিফিটেড হলো, যেটা নিয়ে আরো বেশি এর প্রবলেম হলো, ফিনান্সিয়াল প্রবলেম, সেটা হলো বাংলাদেশের মার্কেটটা তখন পাওয়া যাচ্ছিল। সেখানে চঞ্চল করলে বা মুশারফ না মুশারফ না অপূর্ব নামটা মুশারফ, জয়া তো এখানকারই হয়ে গেছে প্রায়। তো জয়া অনেকবারই বলেছে, এটার জন্য একটু বোঝার বয়সটা হয়েছিল। তারপর ওই মিথিলা, তাতে কি হয় যে ওদের কেউ থাকলে যে ওখানের একটা মার্কেট থাকবে। তাই বললাম এরম একজনকে যদি নিই যে অতটা পরিচিত না। আবির আমায় বলেছিল কি তুমি তো যে কাউকে বললে করতো, ওদের যে টপ, আমি বললাম আমার টপ পাওয়াটা তোমাকে কিন্তু তুমি বিরাট স্টার বলে নিই, এটা তোমার মানাবে সেখানে নেই। তারপর যদি সুবিধা হয় তুমি স্টার হওয়াতে তাহলে ভালো, অ্যাডিশনাল সুবিধা হয়। তো তখন নিয়ে বললো খুব ভালো। ইনফ্যাক্ট আমার থেকে আগে হাসান বাংলাদেশে নশাবাগে মিট করেছিল সামনাসামনি, বলে হ্যাঁ একে নিয়ে করো, এবং কিন্তু তা তো আর হলো না। তারপর পরিস্থিতি এরকম হয়ে গেল যে আসতেই পারছে না। এটা দুটো দেশের জন্যই আমার মনে, মানে দুটো দেশের সিনেমার জন্য অ্যাটলিস্ট খুব ক্ষতি হলো। আচ্ছা, বাংলা সিনেমা। আচ্ছা স্যার, আমরা প্রায় আলোচনার শেষ দিকে। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন, আমি ওই সূত্র ধরে জিজ্ঞাসা করছি, যেহেতু অন্য ছবিতে আপনার ক্যারেক্টারের রেফারেন্স ছিল, তো আপনি বললেন যে আপনাকে অপরাজিতের পরে ওরকম একটা কিছু বানাতে বলেছিল। একটা ছবি এসেছিল, আপনি দেখেছেন কিনা আমি জানি না, পদাতিক, যেখানে রেফারেন্স রয়েছে অপরাজিত। তো আপনি ছবিটা দেখেছেন পদাতিক? হ্যাঁ। আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে একটা ইউনিভার্স বা একটা রেফারেন্স আনা হলো, আপনি কি পরবর্তী সময় কিছু বানাবেন? না, মানে আবার সত্যজিৎ রায়কে নিয়ে চাই না, কিন্তু অনেকে বলছে ট্রিলজি করে দাও, সেকেন্ডটাও যখন বললে। একটা জিনিস আছে মাথায়, সেটা খুব বড় স্কেলে, সেটাতেও এইরকম আমায় এক্সিকিউটিভ ডিরেক্টর কারো একজন বম্বের একজন বড় ডিরেক্টর আছে, সে আমায় ফোন করেছিল অপরাজিত, খুব ভালো লেগেছে, বললো কি আছে মাথায় কিছু। আমি বললাম আমার একটা মাথায় আছে, আমি পারবো না, তুমি করবে, আমি ক্রিয়েটিভ ডিরেক্টর থাকবো। তো সেখানে সেই আলোচনাটা সেখানেই স্থগিত ছিল। কিন্তু আমাদের যে প্রডিউসার হাসানের খুব ইচ্ছে এটা করার, দেখা যাক ওটা কোথায় দাঁড়ায়, অন্য কাউকে পাই যাকে আমি ভরসা করতে পারি সেইটাই নিয়ে। কিন্তু পদাতিকে তো ছিল, ইয়ের শটই ছিল, অপরাজিতর অনেক শট নেওয়া হয়েছিল। তো
তাতে আমি দেখি, আমি বললাম যে ইয়েতে তো তাতে কোনো প্রবলেম নেই, খুবই ভালো। যে সিহিতকে বলা হয় কি তুমি আমার একবার বলতে পারো নি যে ইয়ে করছো, বলে কি হাসান তো বললো যে বলেছে, আমার মোটেও বলেনি। তারপর হাসান আমার সাথে কলে এলো, আমি বলেছি তোমায় অনেক দা না, তোমার অনেক আগে, মোটেও না আমার মনে থাকে। যাই হোক, সেটা ইয়ে রিজলভ হলো। তারপর আমি প্রিমিয়ারে যেতে পারি না, কিন্তু আমি দেখেছিলাম। আমার তো ওটা মনে হলো আমি যে কটা স্মৃতিতে ছবি দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো। সেটা যে কেন চললো না সেটা কারণ বিভিন্ন ওইসব আরজি কর ইত্যাদি বলা হচ্ছে। এছাড়া হতে পারে যে অপরাজিতা অনেক লিনিয়ার, অনেক সহজ ইয়ে ছিল। এইটাতে যেটা আমার খুব সেটাই ভালো লেগেছিল যে মৃণালবাবুর টেকনিকটাই ইউজ করেছেন বলতে। তাতে তো ওনার একটু নন লিনিয়ার খাপ ছাড়া এখন অনেক জনতা হয়তো সেগুলো ফ্যামিলিয়ার নয়, সেই জন্যে না কি আমি বলতে পারবো। আচ্ছা স্যার, আপনি অডিয়েন্সকে কিছু বলুন। আমি খুব একটা এই ধরনের সম্ভাষণ করায় এই একটা করেছি আর কি, ছবি যেরকম করে থাকি সেটা দেখবেন, এবং আমি জানি এর আর কিছু আপনাদের বলতে হবে না। যদি দেখেন তাহলে আপনার নিজের দায়িত্ব, যদি ভালো লাগে সেটাকে আর 5 জনকে বলবেন, ভালো না লাগলে আশা করি অতটা বলবেন না, একটু চেপে যাবে। থ্যাংক ইউ স্যার।